স্টাডি 24x7 পেজে সবাইকে স্বাগত। আমরা আজকে পড়ব লাইফ সাইকেল অফ লিভার ফ্লু। ইতিমধ্যে আমরা লিভার ফ্লু বা যকৃৎ কৃমির আমরা তার রিপ্রোডাক্টিভ সাইকেল বা রিপ্রোডাক্টিভ সিস্টেম বা জনন অঙ্গ সম্পর্কে একটু ধারণা নিয়েছি। তো আজকে চলো এর জীবন চক্র সম্পর্কে একটু জানি। প্রথমত বলে দিই এই জীবন চক্রে কিন্তু অনেকগুলো স্টেজ পরপর রয়েছে এবং সেই স্টেজগুলো থাকার সাথে সাথে আর একটা পয়েন্ট যেটা নাম্বার 1, এরা হচ্ছে হার্মাফ্রোডাইট, অর্থাৎ এদের একই বডিতে মেল এবং ফিমেল অর্থাৎ স্ত্রী এবং পুরুষ জননতন্ত্র অবস্থিত, কিন্তু তাও এরা কিন্তু ক্রস ফার্টিলাইজেশনও করে। ক্রস ফার্টিলাইজেশন মানে হচ্ছে এরা কিন্তু সেক্সুয়াল রিপ্রোডাকশনও করে, অর্থাৎ দুটো ইন্ডিভিজুয়াল দরকার লাগছে মেল এবং ফিমেল হিসেবে কাজ করেও কিন্তু এরা রিপ্রোডাকশন করতে পারে, আমরা দেখব। এবং এদের বডিতে লাইফ স্টেজ কিন্তু হোস্ট বা পরজীবী ছাড়া সম্ভব নয় এবং এদের বডিতে অনেকগুলো স্টেজ দেখা যায়, যেমন পড়বো আমরা মিরাসিডিয়াম, রেডিয়া, সার্কারিয়া, মেটাসার্কারিয়াম। চলো আমরা দেখি পরপর কিভাবে একটা ফ্যাসিওলার জীবনচক্র সম্পন্ন হচ্ছে। ফার্স্ট অফ অল আমরা যখন আগেই বললাম যে এরা হচ্ছে হার্মাফ্রোডাইট, কিন্তু তাও এরা কিন্তু কখনো কখনো ক্রস ফার্টিলাইজেশন দেখায়। সাধারণত যখন এরা কপুলেশন করছে অর্থাৎ মেল এবং ফিমেলের মধ্যে এদের নিজেদের বডিতে দুটো অর্গান থাকা সত্ত্বেও এরা মাঝে মাঝে একজন মেল একজন ফিমেল এরকম আচরণ করে। তো মেল যে ফ্যাসিওলা যেটা মেলনেস দেখায় সে কি করে, তার মেলের ক্ষেত্রে বা ফ্যাসিওলার ক্ষেত্রে একটা অর্গান আছে যেটাকে বলা হয় সাইরাস। সাইরাস অনেকটা পেনিস বা যৌনাঙ্গ হিসেবে কাজ করছে। এই পেনিসটা, এই সাইরাসটা কিন্তু লম্বা হয়ে যাচ্ছে অন্য একটা ফ্যাসিওলার লরাস ক্যানালের মধ্যে। আমরা এই প্রত্যেকটা অর্গান সম্পর্কে ধারণা দিয়েছি আমাদের আগের ভিডিওতে, যার লিঙ্ক আমরা পেজে দিয়ে দেব। তো সেখানে আমরা দেখেছি যে একটা এরকম ফ্যাসিওলা, সেই ফ্যাসিওলার যে জায়গাটাতে জেনিটাল ওপেনিং আছে তার ঠিক পরে শুরু হয় কিন্তু সাইরাস বা পেনিস। এই সাইরাসটা কিন্তু লম্বা হয়ে একদম ঢুকে যাবে কোথায়, অন্য একটা ফ্যাসিওলার লরার্স ক্যানালে। হ্যাঁ, একটু ছোট করে বলে দিই লরার্স ক্যানালটা কি। লরার্স ক্যানাল কিন্তু এমন একটা ক্যানাল যেটা শুধুমাত্র ব্রিডিং সিজনে, অর্থাৎ যে সময়টা এরা জনন সম্পন্ন করতে ব্যস্ত সেই সময়টাই কিন্তু এরা এই লরার্স ক্যানাল তৈরি হয় এবং তার মধ্যে এরা স্পার্মটাকে ঢুকিয়ে দেয়, শুক্রাণুকে ঢুকিয়ে দেয় এবং ওখানে থাকা এগগুলোকে নিষিক্ত করে। কিন্তু যে সময়ে এই জিনিসটা হচ্ছে না, অর্থাৎ কোনো একটা এমন পরিস্থিতি যে একটা মাত্র ফ্যাসিওলা কারো হোস্ট বডিতে ঢুকেছে বা ফ্যাসিওলা কোনোভাবে এইভাবে রিপ্রোডাকশন করতে পারছে না, সক্ষম হচ্ছে না, তখন এদের যে রিপ্রোডাকশন হয় সেটা হচ্ছে সেলফ ফার্টিলাইজেশন। অর্থাৎ নিজের বডির মধ্যেই থাকা সাইরাস, নিজের বডির মধ্যেই থাকা মেল যে রিপ্রোডাক্টিভ যে অর্গ্যান, সেই জায়গার থেকে কিন্তু স্পার্ম চলে যাচ্ছে ফিমেল পার্টে অর্থাৎ ওভিডাক্টে অর্থাৎ ডিম্ব নালীতে। আমরা এই সমস্ত স্ট্রাকচারটা সম্পর্কে একটা টোটাল আইডিয়া কিন্তু অলরেডি আমরা দিয়ে ফেলেছি। তাহলে এখানেও কিন্তু সেই জিনিসটাই বলা আছে, একবার বলেই দিচ্ছি। ডিউরিং কপুলেশন হুইচ অকার্স ইন দ্য বাইল ডাক্ট অফ দ্য শিপ, the cirrus of the fasciola is inserted into the Lorentz canal of other fasciola and the sperms are deposited into the oviduct so that cross fertilization takes place. During self fertilization, which occurs only when cross fertilization does not take place, the sperms from the same fasciola enter the female genital aperture and pass down the uterus to fertilize the eggs in the oviduct. এবং আমরা বলেই রাখলাম যে শিপ কিন্তু এখানে অর্থাৎ ভেড়া এখানে এদের হোস্ট বডি হিসেবে কাজ করছে, অর্থাৎ পরজীবিত একটা জীবনের উপর ডিপেন্ড করে বেঁচে থাকে, তো সেখানে তার হোস্ট বা তাকে রাখছে হচ্ছে শিপ বা ভেড়া। প্রথমেই আমি যখন এই চ্যাপ্টার এইখানে আমরা শুরু করব পড়া, তার আগে আমরা বলে দিই দ্য ফর্মেশন অফ এগ ক্যাপসুল ইন ফ্যাসিওলা হেপাটিকা। প্রথম কি করে এগ ক্যাপসুল তৈরি হচ্ছে। The eggs are brownish in color, oval in shape, and measure about 130 to 150 micron in length and 63 to 90 micron in width. The eggs are fertilized in the oviduct. The fertilized eggs receive yolk cell from the vitelline gland and they get enclosed in a chitinous shell formed by granules in the yolk cells, giving out droplets. The shell hardens and becomes brownish yellow. The shell has an operculum or lid. The completed egg are called capsules, which are large in size and they pass into the uterus
where development starts. Capsule comes out of the gonopore into the bile duct of the sheep. They reach the intestine and are passed out with the fecus. The capsules which fall in water or damp places will develop at about 75 degrees Fahrenheit. Capsules are produced throughout the year and one fluke may produce 5 lakh capsules. হ্যাঁ, এই যে ডিমগুলো এদের বডিতে থাকে ফিমেল পার্টে, সেই ডিমগুলো কিন্তু অনেকটা উপবৃত্তাকার শেপের হয়ে থাকে, উপবৃত্তাকার আকৃতিযুক্ত। 130 থেকে 150 মাইক্রন এদের দৈর্ঘ্য আছে এবং 63 থেকে 90 মাইক্রন এদের প্রস্থ বা চওড়া। এই যে ডিমগুলো এরা ওভিডাক্টের মধ্যে রয়েছে, সেটা যখন নিষিক্ত হয়ে যাচ্ছে অন্য একটা মেল ফ্যাসিওলা বা একই বডিতে ফ্যাসিওলা সাইরাস থেকে যখন যৌনাঙ্গ থেকে যখন ডিম স্পার্মগুলো যাচ্ছে, শুক্রাণুগুলো গিয়ে ডিমটাকে আস্তে আস্তে করে ফার্টিলাইজ বা নিষিক্ত করছে, তখন কিন্তু এদের বডিতেই মধ্যে যে বিভিন্ন ভাইটালাইন গ্ল্যান্ড আছে, এই যে একটা ফ্যাসিওলার বডির চারিপাশে এরকম এরকম কিছু গ্ল্যান্ড রয়েছে, আমি আগের পার্টেই সমস্তটা বলে দিয়েছি, তাকে বলা হয় ভাইটালাইন গ্ল্যান্ড। এই ভাইটালাইন গ্ল্যান্ডগুলো থেকে কিন্তু বেরোয় হচ্ছে একটা ইয়ক সেল, একটা কুসুম। এগের চারিপাশে একটা কুসুম পড়ে একটাকে কিন্তু পুষ্টি তৈরি দেয় এবং আস্তে আস্তে এই এগের চারিপাশে একটা মোটা কভার তৈরি হয়, যেটাকে আমরা শেল বলে থাকি, কাইটিনাস শেল। এবং এর উপরে তৈরি হচ্ছে একটা অপারকুলাম, দেখতে পাচ্ছ একটা অপারকুলাম তৈরি হচ্ছে এবং ভিতরে রয়েছে এগগুলো। এবং এই সম্পূর্ণ এই যে স্ট্রাকচারটা তৈরি হলো তাকে বলা হয় ক্যাপসুল। এবং এই ক্যাপসুলটা কিন্তু একদম গোনোপোরে থেকে বেরিয়ে আসে। গোনোপোর মানে হচ্ছে যেখান থেকে ইউটেরাসটা মুক্ত হয়েছে। আমরা যদি দেখি একটা ফ্যাসিওলার বডিতে যেই জায়গায় জেনিটাল পোর রয়েছে, এখান থেকে শুরু হয়েছে ইউটেরাস। এই ইউটেরাসটা যেদিকে মুক্ত হয়েছে তাকে বলা হয় গোনোপোর। গোনো মানে গোনাট, পোর মানে ছিদ্র, তাহলে গোনো মানে হচ্ছে যেখানে গোনারের যে ছিদ্র, সেই গোনোপোর থেকে এরা কিন্তু আস্তে আস্তে বেরিয়ে আসে এবং আলটিমেটলি এরা শিপের অর্থাৎ ভেড়ার বাইলসে চলে যাচ্ছে, বাইল ডাক্টে, এবং সেখানের মধ্যে দিয়ে কিন্তু এরা বেরিয়ে যাচ্ছে মল ত্যাগের মধ্যে দিয়ে একদম বাইরে, হয় সেটা জলে বা কাদা কাদা কোনো জায়গায় এটা মুক্ত হচ্ছে। এবং 75 ডিগ্রি ফারেনহাইটে এই থাকলে তবেই এরা কিন্তু আলটিমেটলি সেই জায়গায় নিজের জীবন চক্রটাকে সম্পন্ন করতে পারে। এই যে টোটাল একটাকে বলা হয় ক্যাপসুল, যার বাইরে একটা মোটা শেল রয়েছে, উপরে একটা ঢাকনার মতো পার্ট রয়েছে যেটাকে আমরা বলি অপারকুলাম। এবং এইভাবে কিন্তু ওরা 1 বছর পর্যন্ত থাকতে পারে এবং একটা ফ্লুকের মধ্যে প্রায় 5 লক্ষ ক্যাপসুল কিন্তু থাকতে পারে। এই হচ্ছে একটা ক্যাপসুল। এইরকম ক্যাপসুল কিন্তু 5 লাখ থাকতে পারে একটা লিভার ফ্লুক বা একটা ফ্যাসিওলার বডিতে। ডেভেলপমেন্ট অফ ফ্যাসিওলা হেপাটিকা, ইতিমধ্যে আমরা দেখলাম শিপের বডি থেকে এটা সবে বাইরে বেরিয়েছে এবং তার মাঝখানে কি কি ডেভেলপমেন্ট হয়েছে এটা একটু পড়ে ফেলি। Development starts in the uterus and is continued on the ground. The fertilized eggs divide into a small propagatory cell and a large somatic cell. The somatic cell divides and forms the ectoderm of the larva. Later, the propagatory cell divides into 2 cells, one of which forms the endoderm and mesoderm of the larva, and the other forms a mass of germ cell at the posterior end of the larva. In 2 weeks' time, a small ciliated Miracidium larva is formed and it comes out of the shell by forcing the operculum. The Miracidium produces proteolytic enzyme which encodes the lower surface of the operculum. তো এই যে ডেভেলপমেন্টটা অর্থাৎ একটা ফ্যাসিওলার লার্ভার যে আস্তে আস্তে ডেভেলপমেন্ট এক থেকে যে আস্তে আস্তে ডেভেলপমেন্ট করছে, সেটা কিন্তু ইউটেরাস থেকে শুরু হয় এবং একদম ফিকাসের মাধ্যমে অর্থাৎ মলত্যাগের মাধ্যমে একদম যখন ভেড়াটা বাইরে বার করলো ওই ক্যাপসুলগুলোকে, সেই জায়গা পর্যন্ত কিন্তু ডেভেলপমেন্ট শুরু হয়। ইতিমধ্যে এই যে এক্সেলগুলো আমরা একটু আগের ছবিতে দেখি তাহলে বুঝতে পারবো। দেখো এই যে এক্সেলগুলো এখানে রয়েছে, এর বাইরে একটা কভার তৈরি হয়েছে, কভারের উপরে একটা ঢাকনা রয়েছে যেটাকে আমরা ব্লক সেলগুলো মাঝখানে রয়েছে। এই সেলগুলো আস্তে আস্তে কিন্তু 2 রকমের সেল তৈরি করেছে। একটাকে বলে প্রোপাগেটরি সেল, একটাকে বলছে
সোমাটিক সেল। এই প্রোপাগেটরি সেল থেকে আলটিমেটলি কিন্তু তৈরি হচ্ছে এন্ডোডার্ম এবং মেসোডার্ম। আমাদের যে কোনো মানে এই ধরনের ফ্লুক তাদের তিনটে লেয়ার বডিতে থাকে, একটোডার্ম, মেসোডার্ম এবং এন্ডোডার্ম। তাই এদেরকে বলা হয় ট্রিপ্লোব্লাস্টিক অর্থাৎ ত্রিস্তরীয় দেহযুক্ত বডি, ত্রিস্তরীয় পর্দাযুক্ত বডি। তো একটোডার্ম অর্থাৎ বাইরের কভারটা তৈরি হচ্ছে কিন্তু সোমাটিক সেল থেকে, এবং এই সোমাটিক সেল থেকে তৈরি হচ্ছে একটোডার্ম, আর প্রোপাগেটরি সেল যেটা রয়েছে সেখান থেকে তৈরি হচ্ছে মেসোডার্ম এবং এন্ডোডার্ম। এন্ডো মানে ভিতরে, মেসো মানে মাঝামাঝি, একটো মানে বাইরে। ওকে, আলটিমেটলি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এরা একদম ডেভেলপ করে কিন্তু এই জায়গা থেকে কিন্তু আস্তে আস্তে দেখো এরকম একটা বড় লার্ভা লাইক স্ট্রাকচার তৈরি করছে। এবং আমরা দেখলাম যে 2 সপ্তাহের মধ্যে এরা কিন্তু প্রচুর জার্ম বলগুলো ভিতরে রাখে যাতে পরবর্তী লার্ভাল স্টেজটা সম্পূর্ণ করতে পারে, এবং 2 সপ্তাহের মধ্যে কিন্তু একটা সিলিয়া যুক্ত একটা লার্ভা তৈরি হয় যার নাম মিরাসিডিয়াম লার্ভা। এবং মিরাসিডিয়াম কিন্তু এক ধরনের প্রোটিওলাইটিক, প্রোটিও মানে প্রোটিন এবং লাইসিস মানে ধ্বংস, অর্থাৎ যে প্রোটিনটা কিনা প্রোটিনকে ধ্বংস করতে পারে এরকম প্রোটিওলাইটিক এনজাইম এরা কিন্তু উৎপন্ন করে, হুইচ ইরোডস দ্য লোয়ার সারফেস অফ দ্য অপারকুলাম, যে কিন্তু এই অপারকুলামে একদম শেষ স্তরটাকে নষ্ট করতে পারে। আমরা একটু মিরাসিডিয়াম লার্ভার স্ট্রাকচারটা দেখে নিচ্ছি, এবং ইতিমধ্যে আমরা মিরাসিডিয়াম লার্ভার একটু স্ট্রাকচারটা পড়েও ফেলি ঝটপট। চলো, মিরাসিডিয়াম লার্ভা is a minute, oval and elongated free swimming stage. It is covered with 18 to 21 flat ciliated epidermal cells lying in 5 rings. The first ring is made up of 6 plate, second ring 6 plate, third ring 3 plate, fourth ring 4 plate, and fifth ring 2 plate. Anteriorly it has conical apical papilla and attached to a glandular sac with an opening called apical gland. On each side of the apical gland is a bag-like penetration gland. There are 2 pigmented X-shaped eye spot and nervous system. There is a pair of protonephridia, each with 2 flame cells. The flame cells open to the exterior by 2 separated excretory pores or nephridiopore situated laterally in the posterior half of the body. Towards the posterior side are some propagatory cell or germ cells, some of which may have divided to form germ balls which are developing embryo. তাহলে চলো একটু মিরাসিডিয়াম লার্ভা সম্পর্কে একটু দেখে নিই। কি পড়লাম আমরা? দেখলাম মিরাসিডিয়াম যে লার্ভা সেটা খুব ছোট হয়, ডিম্বাকৃতি আকারযুক্ত, ফ্রি সুইমিং অর্থাৎ একদম জলে ঘুরে বেড়ায়। আমরা জানি জলে বা এর যে ক্যাপসুলেটেড একটা যেই ফেললো সেখান থেকে কিন্তু মিরাসিডিয়াম লার্ভা তৈরি হলো। এবং এদের বডিতে কি কি পার্ট আছে আমরা একটু ছবিটা দেখে একদম ক্লিয়ার হয়ে যায়। তাহলে এটা হচ্ছে এক ধরনের মিরাসিডিয়াম লার্ভা। তোমরা দেখতে পাচ্ছ একদম উপরে রয়েছে এপিকাল পেপিলা, এপিকাল মানে হচ্ছে উপর পোর্শন, প্যাপিলা রয়েছে, আর সারা বডি কিন্তু একটা হেয়ার লাইক স্ট্রাকচার, কেশ রাশির মতো দেখতে সিলিয়া রয়েছে। এখানে দুটো এক্স শেপেড আই স্পট রয়েছে এবং কিছু এক্সক্রিটরি পোর রয়েছে, এবং আমরা দেখতে পাচ্ছি এটা পেনিট্রেশন গ্ল্যান্ড। পেনিট্রেশন কিন্তু কিছু ছিদ্র হয়ে সেখান থেকে রস বা পুষ্টিরস শোষণ করতে সাহায্য করে, এবং তার সাথেও আমরা দেখছি কিছু ফ্লেম সেল রয়েছে। ফ্লেম সেল কিন্তু একদম লিভার ফ্লুক বা এই জাতীয় কৃমির কিন্তু এক ধরনের, এটা দেখতে ফ্লেম কেন না প্রদীপের মানে আগুনের শিখার মতো দেখতে, এবং এরা কিন্তু কাজ করে অ্যাজ আ এক্সক্রিটরি একটা অর্গান হিসেবে বা রিচন অঙ্গ হিসেবে কাজ করে, এবং দেহের বডিতে প্রচুর পরিমাণে জার্ম বলসও এদের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি। তাহলে হয়ে গেল মিরাসিডিয়াম লার্ভা। এবার আমরা চলে আসি এবং এই মিরাসিডিয়াম লার্ভা সম্পর্কে আরেকটুখানি তথ্য আমরা পড়ে নিই। দ্য মিরাসিডিয়াম ডাজ নট ফিট, it swims about in water or moisture film, but it dies in 8 hours unless it can reach a suitable intermediate host, which is some species of amphibious snail or genus Limnia or even Planorbis. তাহলে মিরাসিডিয়াম লার্ভা কিন্তু এই সময় কোনো খাবার খায় না, এবং যদি না এরা কোনো এরপরে এদের বডিতে কিন্তু আর একটা ইন্টারমিডিয়েট হোস্ট বা মধ্যবর্তী একটা পোষকের দরকার, সেটা হচ্ছে কিন্তু পাইলা বা শামুক। এই শামুক যদি এরা শামুকের বডি যদি না পায় তাহলে কিন্তু মিরাসিডিয়াম 8 ঘন্টা পর নষ্ট হয়ে যায়। 8 ঘন্টার মধ্যে কিন্তু সে একটা সেকেন্ডারি হোস্টের বডি অবশ্যই দরকার। আফটার গেটিং আ সুইটেবল হোস্ট, দ্য মিরাসিডিয়াম অ্যাডহেয়ার্স টু ইট বাই ইটস এপিক্যাল প্যাপিলা and enters the pulmonary sac of the snail, from where it penetrates into the body tissue with the aid of penetration gland and finally reaches to snail's digestive gland. In the tissues, the Miracidium
casts off its ciliated epidermis, loses its sense organ, and it swells up and changes its shape to form a sporocyst. তাহলে আমরা এখানে পড়লাম এই মিরাসিডিয়াম লার্ভা যেই না একটা স্নেইলের সন্ধান পেল, অমনি এপিকাল প্যাপিলা, একদম উপরের পোর্শনে যে এপিকাল প্যাপিলা আছে সেটা দিয়ে কিন্তু আটকে গেল ওদের বডিতে, এবং তার বডির কোথায় গেল, একদম ঢুকে গেল পালমোনারি স্যাকে, অর্থাৎ যেখান দিয়ে ওরা শ্বাস প্রশ্বাস নেয়, ফুসফুসীয় যে অর্গানটা সেইখানে শ্বাস প্রশ্বাসের অঙ্গতে ঢুকে গেল, এবং সেখান থেকে কিন্তু সেটাকে পেনিট্রেট করে, অর্থাৎ ফুটো করে একদম পাইলার ডাইজেস্টিভ সিস্টেম, অর্থাৎ যেখানে তাদের পৌষ্টিক তন্ত্রতে কিন্তু একদম ঢুকে গেল, এবং সেখানে কিন্তু এই সিলিয়াযুক্ত যে এদের বাইরের যে এপিডার্মিস সেটাকে ধ্বংস করে দিয়ে, নষ্ট করে দিয়ে সেখান থেকে স্পোরোসিস্ট স্টেজে পরিণত হলো। এবার আমরা দেখি স্পোরোসিস্টে কি বা আছে। স্পোরোসিস্ট ইজ অ্যান elongated germinal sac about 0.7 mm long and covered with a thin cuticle below which are mesenchyme cells and some muscles. স্পোরোসিস্ট কিন্তু একদম পাতলা একটা পর্দা দিয়ে একদম আবৃত থাকে 0.7 মিলিমিটার যার লম্বা যুক্ত। The glands, nerve tissue, apical papilla, eye spot of Mirasidium আস্তে আস্তে ডিসঅ্যাপিয়ার করে যায়, অর্থাৎ যে যে জিনিসগুলো মিরাসিডিয়ামের মধ্যে ছিল যেমন এপিকাল প্যাপিলা, এক্স লাইক আই স্পট, এগুলো কিন্তু আস্তে আস্তে ডিজেনারেট করে যায়। The hollow interior of sporocyst has a pair of protonephridia each with 2 frame cell. It has germ cell and germ ball. এটা এদের মধ্যে যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে একজোড়া প্রোটোনেফ্রিডিয়া, এবং যেটার মধ্যে দুটো ফ্লেম সেল রয়েছে অর্থাৎ এক্সক্রিটরি সেল, এবং তার মধ্যে বিভিন্ন জার্ম বল, অর্থাৎ পরবর্তীকালে এখান থেকে স্পোরোসিস যে পরবর্তী লার্ভার লাইফ স্টেজটা তৈরি হবে সেই রকম জার্ম বল কিন্তু তৈরি হয়, এবং এই জার্ম বলটাকে বলছে যেটা তৈরি করে তার নাম হচ্ছে রেডিয়া লার্ভা। তাহলে দেখতে পাচ্ছি একটা স্পোরোসিস্টের মধ্যে কতগুলো রেডিয়া রয়েছে। দ্য স্পোরোসিস্ট forms 5 to 8 radia. The radia larva pass out the sporocyst by rupture its body wall into the snail tissue with the aid of muscular collar and ventral process. Then the radia migrate to the liver of the snail. তাহলে ছিল ডাইজেস্টিভ গ্ল্যান্ডে, এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি একদম পাতলা কিউটিকাল যুক্ত মাসেল রয়েছে। এই এক একটা রেডিয়া হচ্ছে প্রায় 5 থেকে 8টা রেডিয়া রয়েছে, দুটো ফ্লেম সেল রয়েছে দেখতে পাচ্ছি প্রোটোনেফ্রিডিয়ার সাথে যুক্ত, এই যে প্রোটোনেফ্রিডিয়ার সাথে দুটো ফ্লেম সেল যুক্ত। এইখানে যে জার্ম বলগুলো আছে আলটিমেটলি 5 থেকে 8টা রেডিয়া তৈরি করেছে। তাহলে আমরা প্রথমে পড়লাম মিরাসিডিয়াম, তারপরে চলে এলাম স্পোরোসিস্ট, এবার আসছি রেডিয়াতে। রেডিয়ার একটু স্ট্রাকচার সম্পর্কে ছোট্ট করে একটা ধারণা নিয়ে নিই। দ্য রেডিয়া ইজ ইলংগেটেড about 1.3 millimeter to 1.6 millimeter in length, and it has 2 ventral process called lappets or procruscula near the posterior end of the birth pore near the interior end. Body wall has cuticle, mesenchyme and muscle. Radia has anterior mouth, pharynx in which numerous pharyngeal glands open, sac-like intestine, and these are a pair of protonephridia with 2 pairs of flame cell. Its cavity has germ cell and germ ball. Germ cells of radia gives rise to during summer month to a second generation of daughter radia, but in winter they produce the 4th larval stage, that is Sarkaria larva. Thus either the primary radia or daughter radia produces Sarkaria larva which escape from the birth pore in the radia into the snail tissue. Each radia form 14 to 20 Sarkaria. তাহলে এবার আমরা রেডিয়া স্ট্রাকচারটা একটু চোখ বুলিয়ে নিই। রেডিয়াতে কি কি আছে, একটা মাউথ রয়েছে, কলার রয়েছে, বার্থ পোর রয়েছে, এবং এখানে রয়েছে কিছু ফ্যারেঞ্জিয়াল গ্ল্যান্ড। আমরা দেখতে পাচ্ছি জার্ম সেল, প্রোটোনেফ্রিডিয়ার সাথে একইভাবে দুটো ফ্লেম সেল লেগে রয়েছে, পাতলা কিউটিকাল, এপিথেলিয়াল কিছু কোষ, এবং এই ল্যাপেটস বা এই রিজিয়ানটা রয়েছে, এবং সেখানে কিন্তু জার্ম সেল রয়েছে এবং জার্ম বল রয়েছে। এই রেডিয়ার মধ্যে কিন্তু এই এক একটা রেডিয়া, তাহলে আমরা পড়েছিলাম যে স্পোরোসিস্টের মধ্যে 5 থেকে 8টা রেডিয়া আছে, আর এই এক একটা রেডিয়ার মধ্যে 14 থেকে 20টা কিন্তু সার্কারিয়া তৈরি হয়। এই রেডিয়া কিন্তু উইন্টারে অর্থাৎ শীতকালে এখান থেকে তৈরি হয় সার্কারিয়া পরবর্তী স্টেজ, আর যদি এরা গরমকালে থাকে তখন কিন্তু এদের থেকে আর ছোট ছোট রেডিয়া তৈরি হয়। তাহলে এসে গেলাম আমরা রেডিয়া। এবার আমরা চলে আসছি সার্কারিয়া। সার্কারিয়া সম্পর্কে একটা ছোট্ট ধারণা আমরা নিয়ে নিই, কিরকম দেখতে হয় সার্কারিয়া। The Sarkaria has an oval body about 0.25 mm and 0.35 mm long and a simple long tail. Its epidermis is soon shed and replaced by cuticle. Below the cuticle are muscular and cystogenous gland. These are, তাহলে আমরা বলছি সার্কারিয়া কিন্তু এরকমই ওভাল শেপের, আরও ছোট 0.25 থেকে 0.35 মিলিমিটার। এর বডির তলা দিয়ে কিন্তু একটা এরকম লেজ বেরিয়েছে, যেই লেজটা কিন্তু অচিরাই
খুলে যায় যখন পরবর্তী স্টেজে পৌঁছায়, এবং এর ভিতরে কিন্তু কিছু গ্ল্যান্ড রয়েছে যাকে বলে সিস্টোজেনাস গ্ল্যান্ড। এদের বডিতে দুটো সাকার রয়েছে। সাকার মানে কি? শোষক, যারা খাবার বা পুষ্টি শোষণ করতে সাহায্য করে। একটা ওরাল সাকার, একটা মুখের সামনে, একটা ভেন্ট্রাল সাকার, একটা হচ্ছে পেটের দিকে একটা চোষক রয়েছে। অ্যান্ড অ্যান এলিমেন্টারি ক্যানাল কনসিস্টিং অফ মাউথ, বাক্কাল ক্যাভিটি, ফ্যারিংস, ইসোফেগাস অ্যান্ড আ বাইফার্কেটেড ইন্টেস্টাইন। এবং বডিতে আমরা দেখছি বিভিন্ন ধরনের অর্গান রয়েছে। দেয়ার ইজ অ্যান এক্সক্রিটারি ব্লাডার with a pair of protonephridia canals with a number of flame cells. তাহলে আগের মতোই এদের ক্ষেত্রে প্রোটোনেফ্রিডিয়া কোষ রয়েছে, ফ্লেম কোষও রয়েছে। There are two large penetration gland but they are non-functional in the sarcaria. penetration gland রয়েছে যেটা ফুটো করতে সাহায্য করে ও কিছু অর্গান, সেটা হোস্ট বডিকে, কিন্তু এখানে কিন্তু অকেজো, সেটা কোনো কাজ নেই। It also has the rudiments of reproductive organ formed from germ cell. The sarcaria escape from the birth pore of the radia, then migrate from the digestive gland of the snail into the pulmonary sac, from where they pass out into the surrounding water. The time taken in snail from the entry of miracidium to exit of sarcaria is 5 to 6 weeks. তাহলে এই যে সার্কারিয়া তৈরি হলো সেটা কিন্তু রেডিয়ার এই বার্থ পোর, দেখো আগের এই ছবিটাতে দেখো, এই যে বার্থ পোর, এই বার্থ পোর দিয়ে কিন্তু সার্কারিয়াগুলো বাইরে বেরিয়ে আসে, এবং সার্কারিয়াগুলো বেরিয়ে আসার পর এরা কিন্তু আলটিমেটলি আবার চলে যায় ডাইজেস্টিভ অর্থাৎ পৌষ্টিক তন্ত্রতে, এবং সেখান থেকে চলে যায় আবার পালমোনারি স্যাকে, যেখান থেকে ওরা একদম প্রথমে ঢুকেছিল পাইলার বডিতে বা শামুকের বডিতে, সেখান থেকে আবার জলের মধ্যে বেরিয়ে যায়। এবং এই কমপ্লিট মিরাসিডিয়াম থেকে যে সার্কারিয়া তৈরি হচ্ছে এতে সময় লাগে 5 থেকে 6 সপ্তাহ। এবং একইভাবে আমরা পড়লাম যে এর মধ্যে কিছু ওই এক্সক্রিটারি ওই ফ্লেম কোষ থাকে যেটা ওদের এক্সক্রিশনে কাজ করে, পেনিট্রেশন গ্ল্যান্ড থাকে, জার্ম বলও থাকে। এবার আমরা পড়বো, আমরা একবার সার্কারিয়ার ছবিটা যদি আমরা দেখিনি, দেখো ঝটপট, সার্কারিয়া কিন্তু এইরকম টাইপের দেখতে। মাউথ রয়েছে, মাস্কুলার একটা ফ্যারিংস রয়েছে, ইসোফেগাস, গাট রয়েছে, ফ্লেম কোষ রয়েছে, অ্যাসিটাবুলাম চোষক আমি বললাম, একটা ওরাল সাকার থাকে মুখের সামনে, একটা ভেন্ট্রাল পেটের দিকে থাকে, জার্ম সেল রয়েছে, কিছু এক্সক্রিটারি ভেসিকেল, এক্সক্রিটারি ডাক্ট এবং টেল। এই টেলটা কিন্তু আলটিমেটলি আস্তে আস্তে কিন্তু চলে যায় ইন কেস অফ লাস্ট স্টেজ মেটাসার্কারিয়া। দ্য সার্কারিয়া সুইম অ্যাবাউট ইন ওয়াটার ফর 2 to 3 days. They then lose their tail and get enclosed in a cyst secreted by cystogenous gland. আমরা আগেই পড়েছি যে সার্কারিয়ার বডিতে একটা সিস্টোজেনাস গ্ল্যান্ড থাকে। তো যখন এরা জলে চলে গেল তখন এই লেজটা আস্তে আস্তে, সার্কারিয়ার যে লেজটা আস্তে আস্তে অবলুপ্ত হয়ে গেল, এবং 2-3 দিনের মধ্যে এরকম এরা সাঁতার কেটে বেরোলো, এবং আস্তে আস্তে কি হলো, একটা মোটা কভার তৈরি হলো সিস্টোজেনাস গ্ল্যান্ড থেকে, অর্থাৎ সিস্ট তৈরি হলো, যাতে করে খুব সহজে এরা ভিতরের অর্গানগুলো নষ্ট না হয়ে যায়। একটা বাইরে একটা মোটা কভার তৈরি হলো। The encysted sarcaria is called metasarcaria, which is juvenile fluke. If the metasarcaria are formed in water, they can live for a year, but if they are formed on grass or vegetation, then they survive only for a few weeks. তাহলে এরা কিন্তু এবার মেটাসার্কারিয়া মানে জুভেনাইল স্টেজ, একদম ছোট্ট লিভার ফ্লুক, যারা কিন্তু চারিপাশে বিশাল একটা বড় একটা সিস্টোজেনাস গ্ল্যান্ড থেকে সিস্ট তৈরি করেছে। এই কভারটা কিন্তু ওদের তৈরি করা থাকে এরকম এমনই কারণে যে যাতে অ্যাডভার্স কন্ডিশনে অনেক বছর পর্যন্ত এরা বেঁচে থাকতে পারে, এবং উপযুক্ত হোস্ট, কিন্তু আমরা দেখলাম যে হোস্ট ছাড়া কিন্তু এরা সার্ভাইভ করতে পারে না। এই উপযুক্ত হোস্ট পেলেই তখনই এরা কিন্তু এদের সিস্টটাকে খুলে এরা ম্যাচিওর হয়ে যায়। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি একইভাবে মাউথ আছে, ওরাল সাকার আছে, অ্যাসিটাবুলাম, ফ্যারিংস, যেরকম আমরা মেটাসার্কারিয়ার মধ্যে ছিল অনেকটা সেই রকমই সার্কারিয়ার মধ্যে রয়েছে, যেরকম সার্কারিয়ার মধ্যে ছিল সেরকমই মেটাসার্কারিয়ার মধ্যে রয়েছে, কিন্তু বাইরে একটা সিস্ট ওয়াল তৈরি হয়েছে। ওকে, এবং এইটা যদি কোনো ঘাসে পড়ে, মানে সলিড কোনো মেটেরিয়ালে পড়ে, সেক্ষেত্রে কয়েক সপ্তাহ বেঁচে থাকে, তার মধ্যে যদি কোনো হোস্ট পায় তাহলে তার বডিতে ঢুকে যাবে, নয়তো সে মরে যাবে সেখানে। আর যদি জলের মধ্যে থাকে, জলের মধ্যে কিন্তু অনেক বছর বেঁচে থাকতে পারে এই সিস্ট ওয়ালটার জন্য। এবং এরা কিভাবে প্রাইমারি হোস্টকে ইনফেক্ট করে দেখি। ফার্দার ডেভেলপমেন্ট অফ দ্য মেটাসার্কারিয়া takes place only if it's swallowed by the final host, the sheep. Metasarscaria can also infect man. They are swallowed by eating watercress on which Sarcaria insist. But such cases are rare. But the Metasarcaria are not infective until 12 hours after encystment. In the alimentary canal of sheep, the cyst wall is digested and a young fluke emerges and bores
থ্রু দ্য ওয়াল অফ দ্য ইন্টেস্টাইন টু এন্টার দ্য বডি অফ দ্য হোস্ট। তাহলে এই যে মেটাসার্কারিয়াগুলো তারা কিন্তু যতক্ষণ কোনো কাজ করবে না ওইভাবেই পড়ে থাকবে, যেই একটা ভেড়া বা তাদের হোস্ট এসে সেটাকে গিলে খেলো তখন এদের ডাইজেস্টিভ গ্ল্যান্ডে চলে গেলে, আমরা জানি ডাইজেস্টিভ গ্ল্যান্ডে বিভিন্ন ধরনের HCl বিভিন্ন অ্যাসিড রয়েছে, সেই অ্যাসিডে কিন্তু সিস্টের বাদবাকি অংশটা এরকম খুলে বেরিয়ে গেল এবং আলটিমেটলি এই ফ্লুকটা কিন্তু একদম ডেভেলপ করলো। এবং আমরা দেখতে পাচ্ছি যে এরা কিন্তু 12 ঘন্টা পর্যন্ত এনসিস্টমেন্টের পরেও, অর্থাৎ বাইরের সিস্ট ওয়ালটা ভেঙে যাওয়ার পরেও কিন্তু 12 ঘন্টা পর্যন্ত চুপচাপ থাকে যতক্ষণ না ডেভেলপ করে। আমরা কিন্তু চাইলেই 12 ঘন্টার মধ্যে একে মেরে ফেলতে পারি, না পেলে কিন্তু এরা কিন্তু এবার ইনফেকশন শুরু করে। মানুষও কিন্তু মানুষের বডিতেও কিন্তু লিভার ফ্লুক অ্যাটাক করতে পারে। সেক্ষেত্রে কিন্তু যদি ভুল করে মানুষ কোনো এরকম সিস্ট যুক্ত কোনো জল খেয়ে ফেলে বা কোনো খাবারের মাধ্যমে কিন্তু এরা বডিতে ঢুকতে পারে, তবে এটা খুব রেয়ার। After about 2 to 6 days, they enter the liver and their movement in the liver may cause serious injury. এবং এর জন্যই এর নাম কিন্তু লিভার ফ্লু। যেহেতু 6 সপ্তাহ 6 দিন পরে, 2 থেকে 6 দিন পরে এরা যকৃতে চলে যায় এবং যকৃতের মধ্যে আটকে গিয়ে যকৃতে একদম সিরিয়াস ইনজুরি তৈরি করে, ক্ষত তৈরি করে। The young fluke stays in the liver for 7 to 8 weeks, feeding mainly on blood, and then they enter the bile duct অ্যান্ড বাইল প্যাসেজ। এই ইয়ং ফ্লুকগুলো কিন্তু লিভারে গিয়ে প্রায় 7 থেকে 8 সপ্তাহ থাকলো এবং সেখানে রক্ত খেয়ে মানে একদম হোস্ট বডিকে কিন্তু আস্তে আস্তে উইক করে দিল এবং ক্ষত তৈরি করলো লিভারের মধ্যে। দ্য ইয়ং ফ্লুক হ্যাভ বিন গ্রোয়িং ইন দ্য লিভার অ্যান্ড আফটার সেভারাল উইকস ইন দ্য বাইল ডাক্ট they become sexually mature adult. The period of incubation in the sheep takes 3 to 4 months. 3 থেকে 4 মাস পরেই কিন্তু এরা আস্তে আস্তে অনেক বছর অনেক সপ্তাহ থাকার পর এরা ম্যাচিওর হলো। সেক্সুয়ালি ম্যাচিওর হলে কিন্তু আবার এরা বংশ বিস্তার শুরু করে দেয় হোস্টের বডিতে। তাহলে এই টোটাল একটা আমরা লাইফ সাইকেলের উপর একটা ধারণা এলো। প্রথম দেখতে সাইকেল দেখছি যে একটা শিপ, কিন্তু শিপের মধ্যে অলরেডি রয়েছে ফ্লুক, ঠিক আছে। এই ফ্লুকটা কিন্তু তাদের ফিকাসের মাধ্যমে মাটিতে পড়ল। ফ্লুক তৈরি করলে একটা ক্যাপসুলেটেড এগ, একটা ক্যাপসুল তৈরি হলো, বাইরে অপারকুলাম, ভিতরে ইয়ক সেল এবং আমরা যেটা পড়লাম প্রোজেনিটার সেল এবং একটা স্টেম কিছু সেল তৈরি হলো। এই সেলগুলো থেকে বিভিন্নভাবে এক্টোডাম, মেসোডাম, এন্ডোডাম এই করে একটা লম্বা মিরাসিডিয়াম লার্ভা তৈরি হলো। মিরাসিডিয়াম লার্ভা কিন্তু পাইলার মধ্যে ঢুকে গেল। পাইলার বডিতে কিন্তু তৈরি করলো স্পোরোসিস্ট, সেখান থেকে রেডিয়া, সেখান থেকে সার্কারিয়া, সেখান থেকে মেটাসার্কারিয়া। এই মেটাসার্কারিয়াকে যখন আবার হোস্ট খাচ্ছে তখন আবার হোস্ট বডিতে কিন্তু চলে যাচ্ছে। তাহলে আমরা একটা লাইফ সাইকেলের উপর একটা ধারণা ক্লিয়ার করলাম। লিভার ফ্লুকের এইভাবে কিন্তু ইনফেকশাস স্টেজ কৃমি তারা কিন্তু এইভাবে অ্যাটাক করে আমাদের বডিতে এবং সেই সাথে সাথে হোস্ট বডিতে। তো আমাদের পেজের সাথে যুক্ত থাকো, এরকম ভালো ভালো টপিক নিয়ে আমরা রেগুলার চলে আসবো। Stay safe and be careful. Thank you very much.